ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। ৫ বছরে ৪ কোটিতে উন্নীত করার ঘোষণা। কৃষক কার্ড প্রদান শুরু আগামী মাসে। সংবিধান সংস্কার বাস্তবায়নের উপায় ঠিক হবে সংসদে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, নোট অব ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি। সাবেক প্রসিকিউটরের ১ কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে প্রসিকিউশন টিমের রুদ্ধদ্বার বৈঠক। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, জানালেন চিফ প্রসিকিউটর। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, আপাতত বাড়ছে না বিদ্যুৎ জ্বালানির দাম, জানালেন প্রতিমন্ত্রী। কথা না বলে জনআস্থা ফেরাতে মন্ত্রীদের প্রতি বিশ্লেষকদের তাগিদ। তেহরান ও লেবাননে সোমবার রাতভর হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। শিগগিরই যুদ্ধের সমাপ্তি টানা হবে, জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন নয়, যুদ্ধের শেষ ঠিক করবে তেহরান, বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। দায়িত্ব নেয়ার ১ মাসেরও কম সময়ের মধ্যে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়ন করল বিএনপি সরকার। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড দেয়া হলো ৩৭,৫৬৭ পরিবারের নারী সদস্যকে। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে চায় সরকার। তিনি জানান, প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র না সরলেও মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক বিবেচনায় বাকি কাজ বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে। তাই ধৈর্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে সারা দেশে ফ্যামিলি কার্ড পাওয়া সবার কাছে আর্থিক সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে। বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ফ্যামিলি কার্ড বিতরণের কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছেন ৩৭,৫৬৭ পরিবার। পর্যায়ক্রমে আগামী ৫ বছরে ৪ কোটি পরিবারের নারী প্রধানের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়া হবে বলে জানান প্রধানমন্ত্রী। বাংলাদেশের জনসংখ্যার অর্ধেক জনসংখ্যা হচ্ছে নারী। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা পেছনে রাখি, এই অর্ধেক জনসংখ্যাকে যদি আমরা এম্পাওয়ার না করি, তাদেরকে যদি ক্ষমতায়ন না করি, শিক্ষা এবং অর্থনৈতিকভাবে তাদেরকে যদি ক্ষমতায়ন আমরা না করতে পারি, তাহলে অবশ্যই দেশকে কোনোভাবেই সামনে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব না। সরকার প্রধান বলেন, নির্বাচিত সরকারের কাছে অনেক প্রত্যাশা জনগণের। মধ্যপ্রাচ্যের যুদ্ধসহ বৈশ্বিক পরিস্থিতিতে নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে কিছুটা সময় লাগতে পারে, তবে প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবেই। সমসাময়িক ঘটনা, মধ্যপ্রাচ্যের যে পরিস্থিতি, সকল কিছু যদি বিবেচনা করি, তাহলে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম, আমরা অবশ্যই আমাদের প্রতিশ্রুতি থেকে বিন্দুমাত্র আমরা অবস্থান পরিবর্তন করব না। হয়তো সমসাময়িক বৈশ্বিক পরিস্থিতির কারণে ক্ষেত্র বিশেষে হয়তো আমাদের কিছু কিছু ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য। যে আসুন আমরা ধৈর্যের সাথে সমগ্র পরিস্থিতি মোকাবেলা করি, আমরা ধৈর্যের সাথে সুন্দরভাবে আমাদের এই দেশটিকে গড়ে তুলি। নির্বাচনের আগে দেয়া অন্যান্য প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কথা জানান প্রধানমন্ত্রী। এপ্রিল মাসে কৃষক কার্ড বিতরণের কথাও জানান তিনি। এই প্রতিশ্রুতি নয়, আমরা আরও কিছু প্রতিশ্রুতি করেছিলাম, তার মধ্যে যেগুলো আমাদের প্রায়োরিটি প্রয়োজন ছিল, তার মধ্যে আরেকটি আছে কৃষক কার্ড। সেই কৃষক কার্ডের কাজও আমরা শুরু করেছি ইনশাআল্লাহ। ঠিক আজকের এই অনুষ্ঠানে আমরা যেভাবে ৩৭,০০০ মানুষের কাছে, ৩৭,০০০ নারীর কাছে আমরা ফ্যামিলি কার্ড তুলে দিতে সক্ষম হয়েছি, ঠিক একইভাবে আগামী মাসের ভেতরে আমরা কৃষক ভাইদের কাছেও, বহু কৃষক ভাইদের কাছে আমরা কৃষক কার্ড তুলে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ। করাইলের পাশাপাশি সাততলা, ভাসানটেক সহ মিরপুরের আরও কিছু বস্তিবাসীকে শুরুতে দেয়া হচ্ছে এই ফ্যামিলি কার্ড। সিকান্দার রেমান, বাংলাভিশন। রাজধানীর করাইল বস্তির নিম্ন আয়ের মানুষের মুখে এখন ঈদের হাসি। প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ উদ্যোগ, ফ্যামিলি কার্ডের ২৫০০ টাকা মোবাইলের মাধ্যমে পৌঁছে গেছে সুবিধা বঞ্চিতদের হাতে। অনেক বড় কোনো প্রাপ্তি না হলেও সরকার থেকে প্রতি মাসে এই সুবিধা ভরসা যোগাচ্ছে নিম্ন আয়ের নারীদের। প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সুবিধাভোগী এসব মানুষ। আরও জানাচ্ছেন সৈকত সাদিক। স্বামী রিকশা চালক, দোকানের শ্রমিক কিংবা সবজি বিক্রেতা, স্বামীর একার আয়ে সংসার চালাতে হিমশিম খাওয়ার অবস্থা। তাই বাধ্য হয়ে ছোট সন্তান ঘরে রেখেই কাজ করেন বাসাবাড়িতে। এমন শত শত গল্প রাজধানীর করাইল বস্তির ঘরে ঘরে। করাইল, সাততলা, ভাসানটেকের বস্তিবাসী এসব নারীর মুখে হাসি ফুটালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনের আগে দেয়া প্রতিশ্রুতি অনুযায়ী তাদের হাতে তুলে দিলেন ফ্যামিলি কার্ড।
জীবনের পয়সা আমি 25 টাকা পাইছি, এটা আমার কাছে অনেক কিছু। 25 লাখ পাইছি আমি তারেক জিয়ার অনুদান। তারেক জিয়া যেটা অর্ডার দেয় ওটা করে এটা তারেক জিয়া কাজ করে দেয়। আমরা পাইছি, অনেক আনন্দিত। ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই অনেক নারীর মোবাইলে পৌঁছে গেছে 2,500 টাকা। টাকার পরিমাণ সামান্য হলেও নিম্ন আয়ের মানুষ এই টাকা ঘিরেই নানা রকম পরিকল্পনা আর স্বপ্ন বুনছেন। আল্লাহর কাছে শুকরিয়া, আরেকদিন আল্লাহ বাঁচাক, আমার মাথা জুটি চুল উঠে আয় দিও। আবু দুবার দেখা হয় আমি তাই করাম রে বাবা, ঈদ আইতাছে। আমরা এখানে আসার সাথে সাথে আমাদের কার্ডে টাকা ঢুকছে। বগুড়া, খুলনা, ঠাকুরগাঁও, সুনামগঞ্জ সহ দেশের 14 ইউনিয়নে পাইলট প্রকল্পের আওতায় ঢাকার বাইরের নারীরাও এই কার্ড পেয়ে খুশি। আজকে এটা পেয়ে আমার খুশিতে আমি আত্মহারা। আমার খুশির বাদ ধরে রাখা যায় না। এই ফ্যামিলি কার্ড পেয়ে আমি অনেক খুশি হয়েছি। তাহলে আমার একটু উপোষণ হয়েছে, আমার বাচ্চা একটা 80 পরে একটু উপোষণ হয়েছে আমার। এই অনেক খুশি, মাননীয় প্রধানমন্ত্রীকে অনেক অনেক ধন্যবাদ। সৈকত সাদিক, বাংলা ভিশন, ঢাকা। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ফ্যামিলি কার্ড শুধু একটি পরিচয়পত্র নয়, এটি একটি শক্তি, ক্ষমতার প্রতীক। এই কার্ডের মাধ্যমে পরিবারের নারী প্রধানরা শুধু আর্থিক সুবিধাই পাবেন না, বরং সমাজে তাদের অবস্থান আরও দৃঢ় হবে এবং নারীর ক্ষমতায়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার রহিমানপুর ইউআই আলিম মাদ্রাসা প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করে এসব কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, পর্যায়ক্রমে দেশের সকল পরিবারের নারী প্রধানদের ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। এমনকি সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবারও এর বাইরে থাকবে না। ঠাকুরগাঁও জেলাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা বিমানবন্দর পুনরায় চালু করা, মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা এবং যোগাযোগ ও শিক্ষা খাতে উন্নয়নের জন্য কাজ চলছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ জানিয়ে দলের স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, সংস্কার পরিষদ হবে কিনা, উচ্চকক্ষ সহ শাসনতান্ত্রিক সংস্কারের কি গ্রহণ করা হবে বা কি হবে না তা ঠিক করবে সংসদ। যারা সনদ বাস্তবায়ন নিয়ে ভুল ব্যাখ্যা দিচ্ছে তারা নিজেরাই সনদে সময় মতো সই করেনি বলেও সমালোচনা করেন স্বরাষ্ট্রমন্ত্রী। ঐকমত্য কমিশনে নেওয়া অবস্থান অনুযায়ী সবকিছু করবে বিএনপি উল্লেখ করেন ওই কমিশনে বিএনপির নেতৃত্ব দেয়া এই নেতা। রোকনুজ্জামানের রিপোর্ট। ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন বসছে 12 মার্চ বৃহস্পতিবার। প্রথম অধিবেশনটি এরই মধ্যে নানা কারণে আলোচনায়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ জুলাই সনদ বাস্তবায়নে বিএনপির অবস্থানের বিষয়টি। মঙ্গলবার সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক ইফতার পার্টিতে অংশ নেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে দেয়া বক্তব্যে সালাউদ্দিন আহমেদ জানান, অন্তর্বর্তী সরকারের আমলে হওয়া অধ্যাদেশ পাশ হওয়া, সংবিধান সংস্কার কমিশন গঠন এবং জুলাই সনদ বাস্তবায়ন পদ্ধতি নিয়ে সংসদ সিদ্ধান্ত নেবে। যারা এখন বিরোধী দল, বৃহৎ বিরোধী দল, তারা বলছে জনরায় অনুসারে জুলাই সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হবে, দেরিতে হলেও নিতে হবে। কিন্তু বক্তব্য হলো এগুলো গায়ের জোরে। আমরা এই পর্যন্ত সংবিধান মেনেই এই পর্যন্ত এসেছি এবং সংবিধান মেনে চলছি এবং সামনেও সংবিধান মেনে চলার আকাঙ্ক্ষা। কিন্তু আমাদের বক্তব্য ছিল, যদি গণভোটের রায়কে আমরা সম্মান দিতে চাই, জাতীয় সংসদে আগে যেতে হবে, সেখানে আলাপ আলোচনা করতে হবে, আইন প্রণয়ন করতে হবে, সংবিধানে সেটা অন্তর্ভুক্ত করতে হবে। তারপরে যদি সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নিতে হয়, সেটা সেখানেই নির্ধারণ করা হবে, সিদ্ধান্ত হবে, এবং কোন ফর্মে শপথ হবে সেটা তৃতীয় তফসিলে আনতে হবে। কে শপথ বাক্য পাঠ করাবে সেটা নির্ধারিত হবে, তারপরে এটা বিধিসম্মত হবে। কিন্তু আজকে যাদেরকে জবরদস্তিমূলক শপথ পড়ানো হলো, যিনি জবরদস্তিমূলক শপথ পড়ালেন, সেটা সংবিধান রক্ষণ হয়েছে কিনা অবশ্যই সুপ্রিম কোর্টের দেখার দায়িত্ব। কারণ বিচারকগণ শপথ নিয়েছেন সংবিধান রক্ষণের, সংরক্ষণের এবং এই সংবিধানকে রক্ষা করার জন্য শপথ নিয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে বিএনপি অঙ্গীকারাবদ্ধ। নোট অব ডিসেন্ট সহ জুলাই জাতীয় সনদকে বিএনপি ধারণ করে। জনগণ সেভাবেই ম্যান্ডেট দিয়েছে এবং তা বাস্তবায়ন করা হবে। আমরা তো জুলাই জাতীয় সনদকে অস্বীকার করি না। জুলাই জাতীয় সনদের প্রত্যেকটা শব্দকে, অক্ষরকে আমরা ধারণ করি এবং আমরা সেটা প্রতিশ্রুতি দিয়েছি, জাতির কাছে অঙ্গীকারাবদ্ধ হয়েছি, আমরা সেটা বাস্তবায়ন করব। এমনকি সেই প্রতিশ্রুতির বাইরেও আমাদের নির্বাচনী ইশতেহার অনুসারে বিএনপি যে সমস্ত ইশতেহার
প্রণয়ন করে জনগণের ম্যান্ডেট লাভ করেছে, সেই সমস্ত ইশতেহারেও যা কিছু আছে তা আমরা বাস্তবায়ন করব। তার মধ্যে আমরা উপরাষ্ট্রপতির একটা বিধান করার জন্য আমরা করেছি, ইশতেহার উল্লেখ করেছি, তা আমাদেরকে সেটা জনগণ ম্যান্ডেট দিয়েছে, আমরা সেটা বাস্তবায়ন করবো। এরকম আরও অনেক কিছু আছে। শুধুমাত্র আমরা জুলাই জাতীয় সনদেই সীমাবদ্ধ থাকবো না, আমরা ইশতেহার উল্লেখপূর্বক যে সমস্ত বিষয়ে জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হয়েছে সকল কিছু আমরা অঙ্গীকারাবদ্ধ, আমাদের প্রতিশ্রুতি আছে, আমরা সেটা বাস্তবায়ন করব। সুতরাং এখানে মিস ইন্টারপ্রিট করার কোনো সুযোগ নাই। জাতীয় সনদের প্রত্যেকটি প্রস্তাব যেভাবে স্বাক্ষরিত হয়েছে, নোট অফ ডিসেন্ট সহ, আপনারা সেই কিতাবটি হাতে নিয়ে দেখবেন, ওখানে বলা আছে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে যে সমস্ত দফায়, সেই সমস্ত রাজনৈতিক দল যদি নির্বাচনী ইশতেহারে উল্লেখপূর্বক জনগণের ম্যান্ডেট প্রাপ্ত হন, তাহলে তারা সেটা বাস্তবায়ন করতে পারবেন। 133টি অধ্যাদেশ সংসদে উপস্থাপন করা হবে, সেগুলো কোনটি গৃহীত হবে বা কোনটি হবে না তা ঠিক করবে সংসদ। যেদিন জাতীয় সংসদ বসবে ইনশাআল্লাহ আগামী 12 তারিখে, প্রথম সেশনেই আমরা সাংবিধানিকভাবে এই 133টি অধ্যাদেশ উপস্থাপন করতে বাধ্য। কিন্তু সেই 133টি অধ্যাদেশের কোনটা কিভাবে গৃহীত হবে, কোনটা রেটিফিকেশন কিভাবে হবে, কোনটা সংশোধনী সহ হবে কিনা, কোনটা ল্যাপস হয়ে যাবে, কোনটা অ্যাজ ইট ইজ অ্যাপ্রুভ করা হবে, সেটা জাতীয় সংসদের ইখতিয়ার। সংসদকে প্রাণবন্ত করতে সবার অংশগ্রহণের উপর জোর দেন বিএনপির অন্যতম এই নীতি নির্ধারক। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। একজন প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ফাঁস হওয়ার ঘটনায় বিচার প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করেছে বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। সদ্য পদত্যাগ করা প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে এমন মন্তব্য করেন তিনি। এদিকে ফোনের অডিও সাইমুম রেজার বলে নিশ্চিত করেছেন সাইবার বিশেষজ্ঞরা। গেলমান শফির রিপোর্ট। জুলাই গণ অভ্যুত্থানের সময় চট্টগ্রামে নিহত কলেজ ছাত্র ওয়াসিম আকরাম হত্যা মামলা থেকে খালাস দিতে চট্টগ্রামের রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর পরিবারের কাছে কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগ পদত্যাগী প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদারের বিরুদ্ধে। এ বিষয়ে কথোপকথন নিয়ে কল রেকর্ড ফাঁস ও পত্রিকায় রিপোর্ট প্রকাশিত হয়। এ নিয়ে মঙ্গলবার সকালে প্রসিকিউটরদের সাথে রুদ্ধদ্বার বৈঠকে বসেন চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। পরে সংবাদ সম্মেলনে চিফ প্রসিকিউটর জানান, প্রসিকিউটরের বিরুদ্ধে ঘুষ চাওয়ার অভিযোগ ওঠার ঘটনায় তিনি ক্ষুব্ধ। এইরকম যদি কোনো বিষয় হয় তাহলে তো অবশ্যই আমাদের ট্রাইব্যুনাল নিয়ে প্রশ্ন উঠে, আমাদের ইমেজ সংকট হয়। এটা একটা সিরিয়াস অভিযোগ। এই অভিযোগ আমাদের কোনো প্রসিকিউটরের বিরুদ্ধে ওঠার কথা ছিল না। যখন উঠেছে তাৎক্ষণিকভাবে এটার ব্যবস্থা নেওয়া উচিত ছিল। আমরা এটা প্রশ্রয় কেন দিয়েছি আমি জানি না। এ ঘটনা সহ প্রসিকিউশনের অতীতের সকল কর্মকাণ্ড তদন্তে অভ্যন্তরীণ কমিটি গঠনের কথা জানান চিফ প্রসিকিউটর। যে অডিওটা আসছে, যদি ফর্মাল এলিগেশন আমার কাছে নাও আসে, আমি ব্যক্তিগতভাবে আমার চিফ প্রসিকিউটরের কার্যালয় থেকে একটা আভ্যন্তরীণ তদন্ত আমরা করব। শুধু তাই না, আমি আরেকটা কথা বলি, এই পার্টিকুলার বিষয়ে তো তদন্ত করবই। আমি 5 আগস্টের পরে আমাদের এই ট্রাইব্যুনাল গঠন হওয়ার পরে আমি সমস্ত বিষয় আমি আমার আভ্যন্তরীণ একটা কমিটি গঠন করে আমি সবটাই তদন্ত করে দেখব। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী কারাগারে আটক। আর অভিযোগ ফাঁস হওয়ার আগেই নিজ পদ থেকে পদত্যাগ করেন প্রসিকিউটর সাইমুম রেজা তালুকদার। গেলমান শফি, বাংলা ভিশন, ঢাকা। মোটরযান প্রতি সরকার নির্ধারিত সীমায় জ্বালানি সরবরাহ করছে পাম্পগুলো। জ্বালানি পেতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় জরুরি কাজ ছাড়া গাড়ি ব্যবহার থেকে বিরত থাকছেন অনেকে। বিস্তারিত মোবাশির আহমেদের রিপোর্ট। মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি ও ইরান হরমুজ প্রণালী বন্ধ রাখায় বিশ্ববাজারে জ্বালানি সরবরাহে সংকট তৈরি হয়েছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশেও। পরিস্থিতি মোকাবেলায় জ্বালানি ব্যবহারে মিতব্যয়ী হতে জনসাধারণের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। সরবরাহ বেশি দিন ধরে রাখতে মোটরযান প্রতি জ্বালানি দেওয়ার সীমা বেঁধে দেওয়া হয়েছে, যা মেনে তেল সরবরাহ করছে পাম্পগুলো। এতে দীর্ঘ লাইনে অপেক্ষা করতে হলেও জ্বালানি তেল পাচ্ছেন সবাই।
2 লিটার করে তেল প্রতিদিনই নিতে পারতেছি। হয়তো একটু কষ্ট হয়, লাইনে দাঁড়াইতে হয়। তেল পাচ্ছিলাম না বলতে প্রতিদিন যেভাবে লাইনে দাঁড়িয়ে নিতে হয়, যেমন অফিসিয়াল কাজের মধ্যে আমি সময়টা বের করতে পারছিলাম না। খুবই ইমার্জেন্সি, দ্যাটস ওয়াই বাইক বের করে এই লাইন ধরে তেল নিয়ে আমার এখন কাজে যেতে হবে। 10 লিটার তেল দিলে এই জ্বালানি দিয়ে তো কোথাও যে একটা ভালো একটা টোর দিয়ে আসা যায় না, তো কাজ হবে না। এটা অযথা রাস্তায় জ্বালানি পড়তে হবে যানজটে, বসের তো আর কোনো লাভ হইল না, তো গাড়ি নেওয়াতে না নয় বেটার। ডিউটি কমাই দিয়েছে, কোচিং ডিউটিগুলো রিক্সা দিয়ে করাই, সারে সকালে নামাই দিয়ে আসি, বিকালে সে রিক্সাতে চলে আসে। যারা মজুত করতেছে তারা তো অসাধু লোক, তারা তো কখনো দেশের ভালো চায় না। মহানগর এলাকায় রাইড শেয়ার করা মোটরসাইকেলগুলোর জ্বালানি 2 লিটার থেকে বাড়িয়ে 5 লিটার করা হয়েছে। মঙ্গলবার বিপিসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এদিকে কিছু পাম্প তেল সরবরাহ সংকটে তাদের বিতরণ কার্যক্রম বন্ধ রেখেছে। মুবাশশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। সরবরাহ বাড়িয়েও অস্বাভাবিক চাহিদা ও উদ্বেগের কারণে জ্বালানি তেল নিয়ে মানুষের উৎকণ্ঠা কমানো যায়নি বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। সচিবালয়ে জ্বালানি মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। বিদ্যুৎ ও জ্বালানি নিয়ে আগেও কোনো সংকট ছিল না, এখনও নেই বলে আশ্বস্ত করেছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী। বলেন, বিদ্যুৎ জ্বালানি কোনোটারই কোনো সংকট নেই, তাই এই মুহূর্তে বিদ্যুৎ বা জ্বালানির মূল্য বাড়ানোর কোনো পরিকল্পনা নেই সরকারের। মধ্যপ্রাচ্যে যুদ্ধ দীর্ঘ হলে যুক্তরাষ্ট্র, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর ছাড়াও আফ্রিকার দেশগুলো থেকে জ্বালানি আনা হবে বলে জানান তিনি। অকটেন এবং পেট্রোলে তো কার্যত কোনো সংকট নেই। আপনারা জানেন পেট্রোল কার্যত পুরোটাই আমরা বাংলাদেশেই আমরা নিজেরা উৎপাদন করি, আমরা পরিশোধন করি। অকটেনের সিংহভাগ আমরা কিন্তু আমাদের দেশ থেকেই কিন্তু আমরা এটি পরিশোধিত আকারে আমরা পাই, আমরা আমদানি করতে হয়। আমরা মূলত জ্বালানি আমদানি নির্ভর করি আমরা ডিজেলের জন্য, ফার্নেস অয়েলের জন্য। কিন্তু আপনি পেট্রোল পাম্পগুলোতে দেখবেন যে লম্বা লাইনটা মূলত মোটর বাইক এবং প্রাইভেট ভেহিকেলের, অর্থাৎ কোনো যৌক্তিক কারণ ছাড়াই উৎকণ্ঠা থেকে, উদ্বেগ থেকে তারা এই সংকটটা তৈরি হয়েছে। ইরান যুদ্ধ স্বল্প দীর্ঘ হলেও গরমে বিদ্যুৎ সংকট পৌঁছাবে চরমে, এমন পূর্বাভাস বিশ্লেষকদের। একই সাথে চলমান জ্বালানি তেল সংকট ও বিশৃঙ্খলার জন্য সরকারের কর্তা ব্যক্তিদের দায় রয়েছে বলেও মনে করেন তারা। অযাচিত কথার পরিবর্তে বিদ্যুৎ মন্ত্রী প্রতিমন্ত্রীকে জন আস্থা তৈরিতে কাজ করার পরামর্শ বিশ্লেষক ও খাত সংশ্লিষ্টদের। রিপোর্ট রিশান নাসরুল্লাহ। নিরাপত্তা নিশ্চিতে কমপক্ষে 3 মাসের জ্বালানি তেল মজুত থাকা আদর্শ, কিন্তু বাংলাদেশের সে সক্ষমতা মাত্র 45 দিনের। সেটিও নির্ভর করে আমদানি চেইনের উপর। এ কারণেই ইরান যুদ্ধ শুরুর পরই সরবরাহ সংকটে পড়ে পুরো দেশ। দেশে পেট্রোল অকটেন উৎপাদন হলেও সরকারের তথ্য বিভ্রাটে সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য খাত সংশ্লিষ্টদের। যে সংকটটা আমরা চোখে পড়তেছে এবং শহরাঞ্চলের প্রতিটা পাম্পে আমরা দেখা যাচ্ছে প্রচুর গাড়ির ভিড় এবং প্রচুর গাড়ির চাপ যা স্টেশনগুলিকে ফেস করতে হচ্ছে, সেখানে দেখা যাচ্ছে অধিকাংশই আমাদের দেশীয় উৎপাদিত যেই জ্বালানিটা সেটাই তারা সরবরাহ নিতে আসছে। যেই ঘোষণাটা আসলো আমাদের এখানে যে আমাদের স্টক আছে এই আইটেমটার এত, এই আইটেমটার এত, এই আইটেম, এইটা আমার মনে হয় এটা দায়িত্বশীল আচরণ হয়নি। থেকেই আমরা যদি দায়িত্বশীল আচরণ করতাম, আমি সরকারের তরফ থেকেও বলবো, পাশাপাশি ভোক্তারাও কিন্তু আমরা কেউ দায়িত্বশীল আচরণ করিনি। ইরান ইসরায়েল যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে প্রতিদিনই বাড়ছে জ্বালানি তেল, গ্যাস ও কয়লার দাম। ফলে গ্যাস সরবরাহ ও বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হবে, বাড়বে লোডশেডিং। মজুত কম থাকা ও বকেয়ার কারণে তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে যাবে এপ্রিলের প্রথম সপ্তাহে। আমরা 4500 মেগাওয়াট হলো মানে এইচএফও আইপিপি, মানে লোকাল আইপিপির ক্যাপাসিটি। এখান থেকে ধরেন হাইয়েস্ট লেভেলে 4000 মেগাওয়াট দেওয়া যেতে পারে, মানে 3.5 থেকে 4000 মেগাওয়াট দেওয়া যেতে পারে, সাবজেক্ট টু আমার এইচএফও যদি অ্যাভেলেবেল থাকে। এইচএফও তো আমাদের অ্যাভেলেবেল না, আমাদের সবার কাছে, কারো কাছে হয়তো কারো কাছে 50% আছে, কারো কাছে 20% আছে। আমার যদি ফুল ফেজের যদি আমার ক্যাপাসিটি সাপোর্ট পেতে চাই, তাহলে ফুল ফেজের আমার হলো অয়েলটা লাগবে, সেই অয়েলটা তো আমাদের কাছে নাই। আগামী 1 বছর আমাদেরকে এই নতুন প্রকল্পের বা এই ফুয়েল চালানো, ডিজেল লিকুইড ফুয়েল চালানো, এইগুলা গ্যাস তো আমাকে তোলার
প্রোগ্রাম নিয়ে আমাকে এই গ্যাস দিয়ে চলতে হবে, আগামী 1 বছর এইভাবে চলতে হবে এবং সংকট আমাদের থাকতে হবে। লোডশেডও করতে হবে। লোডশেডকে জনগণকে প্রচার করে লোডশেডের শেয়ার অংশীদার হতে হবে আমাদের। সংকট সামাল দিতে বাড়তি দামে গ্যাস তেল আনার আপাতত কোনো বিকল্প নেই সরকারের সামনে। ফলে আগামীতে হয় ভর্তুকি বাড়াতে হবে, না হলে গ্যাস বিদ্যুতের দাম সমন্বয় করতে হবে সরকারকে। এখন বলতেছে আমাদের আগের দামে একটা 12টা জাহাজ বোধহয় 2টা আসছে আর 10টা আসতেছে, আমাদের স্টক আছে প্রায় 1 মাসের মতো। তো এই সবগুলাকে হাতে রেখে তাকে প্ল্যান করা উচিত এবং সামনে যদি তেলের দাম বাড়ে বা কয়লার দাম বাড়ে গভর্নমেন্টকে ওই ক্ষেত্রে সাবসিডি দিতে হবে। জনগণের উপর আজ বোঝা চাপানো যাবে না। এলএনজি যখন স্বাভাবিক অবস্থায় ছিল, এলএনজি কনভার্সনে আমাদের প্রতি ইউনিট কস্ট উঠে যেত 14 থেকে 15 টাকা বিদ্যুৎ, যেটা পিডিবি বেচতে যাচ্ছে এভারেজ 5 টাকা। যে এই ভর্তুকি কোত্থেকে দেবে? আমাদের তো ফাঁকা একদম। তো এই ভর্তুকিকে আবার করবে, যে নীতিটা নেওয়া উচিত ছিল যে আমরা এক্সিস্টিং সাবস্টেশনগুলোকে কীভাবে সক্ষম এফিসিয়েন্সি দক্ষতা বাড়াতে পারি। খাত সংশ্লিষ্টরা বলছেন আপাতত সাশ্রয়কে গুরুত্ব দিয়ে প্রচারণা চালাতে হবে সরকারকে। পাশাপাশি আমদানির জন্য নতুন বাজার খোঁজা, গ্যাস অনুসন্ধান ও দ্রুত নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে কার্যকর পদক্ষেপ নিতে হবে নতুন সরকারকে। রিশাদ নাসরুল্লাহ, বাংলা ভিশন, ঢাকা। একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম, নেমেছে $100 নিচে। এমন অবস্থায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেহরানকে হুঁশিয়ার করে বলেছেন, হরমুজ প্রণালীতে তেলবাহী ট্যাঙ্কার জব্দের চেষ্টা করলে ইরানে 20 গুণ বেশি হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এদিকে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড হুঁশিয়ারি দিয়ে বলেছে, যুক্তরাষ্ট্র নয়, যুদ্ধের শেষ ঠিক করবে তেহরান। শহীদ আরাফাতের ডেস্ক রিপোর্ট। টানা 11তম দিনে ইরানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এর মধ্যেই হরমুজ প্রণালী নিয়ে ইরানকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওই পথে যুক্তরাষ্ট্রের কোনো তেলবাহী ট্যাঙ্কারে হামলা বা আটকানো হলে ইরানের মাটিতে 20 গুণ বেশি শক্তি দিয়ে হামলা চালানো হবে, এমন হুমকি দেন প্রেসিডেন্ট ট্রাম্প। প্রয়োজনে হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের দখলে নেওয়া হবে বলেও জানান তিনি। সোমবার কয়েক দফায় এসব কড়া বার্তা দিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানে এমন সব লক্ষ্যবস্তুতে হামলা চালানো হবে যাতে তারা কখনোই জাতি হিসেবে দাঁড়াতে না পারে। এদিকে ইরানে হামলার তীব্রতা আরও বাড়িয়েছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। পূর্ব তেহরানের একটি আবাসিক এলাকায় ভয়াবহ হামলা চালিয়ে অন্তত 40 জনকে হত্যা করেছে তারা। তেহরান ও ইস্পাহান সহ অন্যান্য বড় শহরগুলোতেও হামলা জোরদার করেছে মার্কিন বাহিনী। হামলা চলছে লেবাননের বিভিন্ন শহরেও। স্থল অভিযানে হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে ইসরায়েলি বাহিনীর দফায় দফায় সংঘর্ষের তথ্য আসছে। যুক্তরাষ্ট্রের সাথে আর কোনো আলোচনায় যেতে চায় না তেহরান। যুদ্ধ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে ইসলামিক বিপ্লবী গার্ড আইআরজিসি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে হামলা অব্যাহত রেখেছে। রাতভর হামলা হয়েছে বাহরাইন, কুয়েত, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে। বাহরাইনে 1 জন নিহত হয়েছে। কুয়েত, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত বেশ কয়েকটি মিসাইল ও ড্রোন ভূপাতিত করার দাবি তুলেছে। মধ্যপ্রাচ্যে সামরিক নজরদারি বাড়াতে বিমান ও সংযুক্ত আরব আমিরাতে মিসাইল পাঠানোর ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। এই পরিস্থিতিতে একদিনের ব্যবধানে বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ব্যারেল প্রতি ব্রেন্ট ক্রুড তেল $88 থেকে $98 মধ্যে ওঠানামা করছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, বাংলাদেশের মানুষের স্বার্থকে প্রাধান্য দিয়ে সব দেশের সাথে সম্পর্ক এগিয়ে নেবে সরকার। বাংলা একাডেমিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে নিয়ে লেখা বই মহাজীবনের উপাখ্যান এর প্রকাশনা অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, প্রতিবেশী দেশগুলো সহ সব দেশের সাথে সুসম্পর্ক রাখতে চায় বাংলাদেশ যাতে মাথা উঁচু করে মেরুদণ্ড সোজা করে এগিয়ে যেতে পারে। বেগম খালেদা জিয়া সমান অধিকারের ভিত্তিতে কূটনৈতিক সম্পর্ক পরিচালনা করতেন বলে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, বেগম খালেদা জিয়া কূটনৈতিক ক্ষেত্রে মাথা উঁচু করে কথা বলতেন বলে সব দেশ তাকে সম্মান করত। বেগম খালেদা জিয়ার রাজনীতি ও দর্শন সবাইকে মেনে চলার আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। জুলাই আন্দোলনকারীদের ত্যাগের বিনিময়ে আজ ক্ষমতায় আসা সম্ভব হয়েছে বলে মন্তব্য করে তিনি আহত ও নিহতদের স্মরণ রাখার কথা বলেন। অনুষ্ঠানে সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম সহ অন্যরা বক্তব্য দেন।
আসছে ঈদ উল ফিতরে 3 দিন ব্যাপী ঈদ উৎসবের আয়োজন করবে নাগরিক সমাজ। রাজধানীতে গত বছরের মতো এবারও হবে ঈদ মিছিল। দুপুরে শাহবাগ জাদুঘরের সামনে সংবাদ সম্মেলনে আয়োজনের পরিকল্পনা তুলে ধরেন এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ। তিনি বলেন, ঈদের দিন সকাল 10টায় হাইকোর্ট এলাকা থেকে শুরু হবে মিছিল, যা শেষ হবে শহীদ মিনার ঘুরে শাহবাগে। মিছিলের বড় অংশ জুড়ে থাকবে শিশুদের জন্য কিডস জোন। এদিন বর্ণাঢ্য মিছিলের পাশাপাশি আগের দিন ধানমন্ডি রবীন্দ্র সরোবরে মেহেদি উৎসব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা জানান তিনি। বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সামিল হতে পারবে এই আয়োজনে। পরিকল্পনার অংশ হিসেবে ঈদের পরের দিন সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে ঘুড়ি উৎসব। ঈদকে ঘিরে এই আয়োজনে যে কেউ ভলান্টিয়ার হতে পারবেন জানিয়ে তিনি বলেন, অর্থের যোগান হবে ক্রাউড ফান্ডিং এর মাধ্যমে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে চোর সন্দেহে তোফাজ্জল হোসেনকে পিটিয়ে হত্যার মামলায় 28 জনের বিরুদ্ধে পুলিশের দেয়া সম্পূরক চার্জশিট গ্রহণ করেছে আদালত। একই সাথে এই মামলায় পলাতক থাকা 22 আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারিরও আদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবার দুপুরে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জুয়েল রানার আদালত শুনানি শেষে এই আদেশ দেয়। পুলিশের দেয়া সম্পূরক চার্জশিট আদালতে আমলে নিয়েছে। পরে মামলাটি বিচারের জন্য বদলির নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই এর অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ হান্নানুল ইসলাম 2025 সালের 18 ডিসেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সম্পূরক চার্জশিট জমা দেন। চার্জশিটে 28 জন আসামির মধ্যে আহসান উল্লাহ ওরফে বিপুল শেখ ও ওয়াজিবুল আলম জামিনে আছে। জালাল মিয়া, আল হোসেন সাজ্জাদ, মুত্তাকিন সাকিন শাহ ও সুমন মিয়া গ্রেফতার হয়ে কারাগারে। বাকি 22 জন পলাতক থাকায় তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আদালত। ক্রিকেট, বাংলাদেশ পাকিস্তান ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে বুধবার। মিরপুর স্টেডিয়ামে দুপুর 2:15 শুরু হবে প্রথম ওয়ানডে। সিরিজে 3টি ওয়ানডে খেলবে দু দল। আইসিসি র্যাঙ্কিংয়ে উন্নতির লক্ষ্যে সিরিজের প্রতিটি ম্যাচেই জয়ের প্রত্যাশা মেহেদী মিরাজের দলের। টাইগারদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে নিজেদের পরিকল্পনা সাজিয়েছে শাহিন শাহ আফ্রিদিদের দল। মানিক মাহমুদের রিপোর্ট। প্রায় 3 মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ দল। রাজধানীর একটি হোটেলে ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচনে টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ও পাকিস্তানের দলপতি শাহিন শাহ আফ্রিদি। টি-20 বিশ্বকাপে খেলা হয়নি, সে হতাশা কাটিয়ে নতুন উদ্যমে লাল সবুজের ক্রিকেটাররা পাকিস্তানের বিপক্ষে সিরিজটা শুধু মর্যাদা রক্ষার লড়াই নয়, ওয়ানডে র্যাঙ্কিংয়ে এগিয়ে যাওয়ারও সুযোগ। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়াতে হতে যাওয়া 2027 বিশ্বকাপে সরাসরি খেলতে র্যাঙ্কিংয়ের সেরা 8-এ থাকতে হবে বাংলাদেশকে। সহ আয়োজক জিম্বাবুয়ে সরাসরি খেলায় সুযোগ থাকছে নবমে থাকা দলটিরও। 14 দলের বিশ্বকাপে র্যাঙ্কিংয়ের সেরা 10 দলের সাথে খেলবে বাছাই পর্ব থেকে আসা 4 দল। বাংলাদেশ আছে 10ম স্থানে। ওয়ানডে র্যাঙ্কিংয়ের 4-এ থাকা পাকিস্তানের বিপক্ষে সিরিজ প্রথম পরীক্ষা মিরাজদের। প্রত্যেকটা সিরিজই আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমরা লাস্ট যে সিরিজটা জিতেছি এবং কালকে থেকে যে সিরিজটা শুরু হবে এবং পরের যে সিরিজগুলো আছে আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট এবং আমরা ওইভাবে প্ল্যানিং করছি। হয়তো আমরা অনেক বেশি দূরে চিন্তা করছি না, প্রত্যেকটা সিরিজ এবং প্রত্যেকটা ম্যাচ বাই আমরা চিন্তা করছি এন্ড অফ দ্য ডে একটা ভালো একটা রেজাল্ট আসবে। 11 বছর পর বাংলাদেশে ওয়ানডে সিরিজ খেলতে এসেছে পাকিস্তান। স্বাগতিকদের মতো বাড়তি চাপ না থাকলেও সিরিজটাকে হালকাভাবে নিচ্ছে না শাহিন শাহ আফ্রিদির দল। 2015 সালে হোয়াইট ওয়াশের লজ্জা নিয়ে ফিরতে হয়েছিল পাকিস্তানকে। সর্বশেষ গত বছর টি-20 সিরিজেও হেরেছিল তারা। মাঠের লড়াই এবার নিজেদের শক্তির প্রমাণ দিতে চায় সফরকারীরা। Of course, any team like in home condition, they are the best team they're playing. Doesn't matter who are. Like Bangladesh had a good side and they played a very good cricket in home conditions. They beat West Indies and everything. So I think we, as a team, we prepared and we played last 2 ODI series against South Africa and Sri Lanka. So we played a very good cricket. অবশ্য পরিসংখ্যানে অনেক এগিয়ে পাকিস্তান। দু দলের 39 ওয়ানডের 34টিতে জিতেছে তারা। বাংলাদেশের জয় মাত্র 5টি। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। সংবাদ শেষ করব ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরও একবার জানিয়ে। ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। 5 বছরে 4 কোটিতে উন্নীত করার ঘোষণা। কৃষক কার্ড প্রদান শুরু আগামী মাসে। সংবিধান সংস্কার বাস্তবায়নের উপায় ঠিক হবে সংসদে, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। বললেন, নোট অফ ডিসেন্ট সহ জুলাই সনদ বাস্তবায়নে অঙ্গীকারাবদ্ধ বিএনপি। সাবেক প্রসিকিউটরের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অভিযোগে প্রসিকিউশন টিমের রুদ্ধদ্বার বৈঠক। দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স, জানালেন চিফ প্রসিকিউটর। পেট্রোল পাম্পে দীর্ঘ লাইন, আপাতত বাড়ছে না বিদ্যুৎ জ্বালানির দাম, জানালেন প্রতিমন্ত্রী। কথা না বলে জনআস্থা ফেরাতে মন্ত্রীদের প্রতি বিশ্লেষকদের তাগিদ।
তেহরান ও লেবাননে সোমবার রাতভর হামলা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের। শিগগিরই যুদ্ধের সমাপ্তি টানা হবে জানালেন প্রেসিডেন্ট ট্রাম্প। ওয়াশিংটন নয়, যুদ্ধের সমাপ্তি টানবে তেহরান, বিপ্লবী গার্ডের হুঁশিয়ারি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ রাত 10:30। এর আগে 9টায় রয়েছে নিউজ 20। দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।